হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আগের দিন তো আপনাদেরকে কেরালার এই লুল্লু মলের অর্ধেকটা দেখিয়েছিলাম, তো বাকি থেকে গিয়েছিল। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তো আজকে বাকি অংশটা দেখাবো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভারতের সবথেকে উন্নত রাজ্য হচ্ছে কেরালা। কেরালা সম্পর্কে কিছু গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেরালাকে অনেকেই কিন্তু ভারতের স্বর্গ বলে থাকে। এই কেরালা এমন একটি রাজ্য যেখানে এখনও আয়ুর্বেদিক চিকিৎসাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। কেরালার প্রতিটি গ্রামে আছে হসপিটাল। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই কেরালা রাজ্যটি। এই রাজ্যেই ভারতে আসা বর্ষার প্রথম বৃষ্টিপাত হয়। কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে শিক্ষার হার 100%। ভারতের এই রাজ্যেই প্রথম চার্চ ও মসজিদ বানানো হয়েছিল। শুধু তাই নয়, দুনিয়ার সবথেকে দামি মন্দির এই রাজ্যেই দেখতে পাবেন। সম্ভবত স্বর্ণ মন্দির বা এরকম নামে পরিচিত, যেই মন্দিরটার কিছুটা অংশ সোনা দিয়ে তৈরি। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে কেরালা নামকরণটি কোথায় থেকে হয়েছে। আসলে কেরা কথার অর্থ হলো নারকেল, আর এখানে প্রচুর পরিমাণে নারকেলের চাষ হয়। এখানে প্রায় ধরতে পারেন 7.7 লক্ষ হেক্টর জমিতে শুধুমাত্র নারকেলেরই চাষ হয়। এই রাজ্যের এই নারকেল চাষ কিন্তু মানুষের অর্থনৈতিক দিকে ভীষণভাবে হেল্প করে। এই রাজ্যে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেক বেশি। এই রাজ্যের মহিলাদের শিক্ষার হার এশিয়ার মহিলাদের তুলনায়, তাই এই রাজ্যের মহিলাদের পুরুষের সমান সমাজের সকল স্তরে যোগদানের সুযোগ রয়েছে। তাই যখনই বাইরে বেরোয় তখনই দেখি বাসে কন্ট্রাক্টর থেকে শুরু করে পেট্রোল পাম্পে পর্যন্ত মহিলারাই কিন্তু কাজ করছে। আর একটু আগে আপনাদেরকে যে আয়ুর্বেদিক চিকিৎসার কথা বললাম, আমরা যে আগের বাড়িটাতে ভাড়া ছিলাম, আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা আয়ুর্বেদিক হসপিটালও ছিল। তখন এই বিষয়ে এত কিছু জানা ছিল না, তো এখন যখন জানলাম তাই মনে হলো আচ্ছা এত গুরুত্ব বলে আয়ুর্বেদিক চিকিৎসার, সেই জন্যই হয়তো এখানে মানে আশেপাশেই এরকম হসপিটাল দেখা যায়। এরপর আপনাদের সাথে একটু গল্প করি। দেখুন এই দিকটাতে কত ধরনের ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে বাতিগুলো দেখুন কি সুন্দর দেখতে, তাই না? এই কাউন্টারটায় বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জিনিস আছে যেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে রুমটাকে সাজাতে পারবেন। ডেকোরেশনের জিনিসগুলো এত ভালো ছিল যে কি বলবো। এই বাতিটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দামটাও কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র 300 টাকা। তো যেহেতু আমার এক্ষুনি দরকার নেই সেজন্য নিলাম না, ভাবছি রোজার সময়তে নিয়ে আসবো। রোজার সময় এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, যদি ভালো করে ডেকোরেটেড করা যায় না, দেখতে দারুণ লাগে। আর এদিকের ওয়াল হ্যাঙ্গিংটা দেখুন মাল্টি কালার, দারুণ লাগছিল কিন্তু দেখতে। আর আমার বেটুর কাণ্ড দেখুন, শুধু এদিক ওদিক করে ছুটে বেড়াচ্ছে। ওর কারণে একটু যে ভালো করে শ্যুট করব সেটা কিন্তু করা আর হয়নি। তো ওকে সামলাতেই একজনকে লেগে যাচ্ছে, আর একা ফোন ধরে শ্যুট করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। আমার দ্বারা তো একদমই সম্ভব হয় না, আমার কেউ ক্যামেরা ধরে দিলে তাহলেই ভালো হয়। আর দেখুন এইদিকে লাইটিংয়ের কায়দাটা কত সুন্দর। এদিকটায় বিভিন্ন রকম লাইটিং করা আছে, দেখতে না অপরূপ সুন্দর লাগছিল সামনে থেকে। ক্যামেরাতেও দেখছি বেশ ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এখানটা হচ্ছে 3rd ফ্লোর। এখানের অর্ধেকটা আছে ফুড কাউন্টার আর অর্ধেকটা আছে ফানজন। ওই বাচ্চাদের খেলাধুলোর জন্য বিভিন্ন কিছু ছিল, প্রচুর রকমের গেমিং, তারপরে রেসিং, এরকম ধরনের অনেক কিছু জিনিস ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল। বাচ্চারা এদিকে এলে ভীষণ আনন্দ পাবে। আর আমার বেটুর তো আনন্দের শেষ ছিল না। দেখুন না এখানে কি সুন্দর ও সব টয়েসগুলোর ওপর হাত দিয়ে দেখছে। এটা কাঁচ দিয়ে ঘেরা ছিল। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটার ওপর বাচ্চারা সব উঠে ভীষণ মজা করছিল। নাগরদোলার মতো ওপরে উঠছে আর নিচের দিকে নেমে আসছে। এটার নামটা কি আমি কিন্তু ঠিক জানি না, সেই জন্য বলতে পারলাম না। তো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো।
এদিকটা পুরোপুরি মানে বাচ্চাদেরই জন্য। আর যেহেতু বেটু ছিল, আমরা কিন্তু এখানটাতে অনেকটা সময় কাটিয়েছি, কারণ ওর ভালো লাগবে, ওর ভালো লাগার জন্যই তো বেশি বেশি করে বেরোনো। আমরাও যেহেতু বেরোলে ভালো লাগে আমাদেরও, আমরাও ভীষণ এন্টারটেন হয়, তার সাথে বাচ্চাটারও কিন্তু ভালো লাগবে। সেই জন্য এখানটাতে বসেছিলাম বেশ কিছুক্ষণ, যাতে ওর একটু ভালো লাগে, কারণ ও তো একা একা বাড়িতে থেকে খুব বোর হয়। তো এখানতে আসলে বিভিন্ন বাচ্চাদের সাথে যদি মেশে, বিভিন্ন কিছু এরকম গেম দেখে, তো সেগুলো দেখে ওর খুব ভালো লাগবে। দেখুন না, এই যে এখানে এটার ওপরে ওকে বসিয়ে দিয়েছিলাম, ও বসিয়ে দিতে হয়নি, ও নিজেই উঠে গিয়ে বসে গেছে। তো এখানে রিচার্জ করতে হয় ওই 130 টাকা মতো লাগে, খুব যে বেশি তা নয়। এখানে আলাদা কোনো লোক ছিল না, এখানে স্ক্যানার আছে, নিজেদেরকে এখানটাতে রিচার্জ করে নিতে হচ্ছে। তারপর বাচ্চারা বসলে গাড়িটা চালানোর যে অনুভূতি, সেই অনুভূতিটা ওরা ফিল করতে পারে। তো আমার বেটু যে উঠেছে, ও তো কিছুতেই ওটা থেকে নামবে না। দেখুন না, বিভিন্নভাবে গাড়ি চালানোর চেষ্টা, যেন গাড়িটা ও নিজে নিজেই চালাবে। আগের ভিডিওটাতেও তো দেখেছিলেন গাড়ির ওপর উঠে বসার কতটা নেশা। আর দেখুন এদিকে আর একটা বাচ্চা আছে। আর আমার বেটু তো নতুন কারোকে দেখলে হয়, ওই এখান থেকে ওর দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করছে। তার সাথে ওই বাচ্চাটাও কিন্তু কম ছিল না। তো দুজনে মিলে খুব মজা করলো। এরপর যখন নেমে পড়েছে, আমরা ভাবছি ও হয়তো চলে আসবে, ওকে বললাম এসো, তো ও আর কিছুতেই আসবে না, আবারও উঠবে। দেখুন না, এখানে এই বাচ্চাটা এসেছিল যে ও কিছুক্ষণ এটার মধ্যে বসবে বলে, কিন্তু আমার বেটুর জন্য আর প্লেস পেল না, এত দুষ্টুমি শুরু করেছিল। আর এই জায়গাটা হচ্ছে কনস্ট্রাকশন জোন, মানে বিভিন্ন জায়গার পাট পাট করে বিভিন্ন নাম দেওয়া আছে। সব নাম তো আর আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়, যতটুকু যা মনে রাখতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এই লুল্লু মলে যেহেতু প্রথম এসেছি, তাই এর সম্পর্কে আমার বিশেষ কিছু জানা ছিল না। যতটুকু যা জেনেছি সেটাই আপনাদেরকে শেয়ার করেছি। দেখুন এই ঘড়িটা কত সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়েও না বেশ কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, বেশ ভালো হয়েছে ফটোগুলো। যদি পারি আপনাদের সাথে একদিন শেয়ার করব। এরপর আমাদের বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে মল থেকে বেরিয়ে এসে চারিদিকে যে ক্যাম্পাসটা, মলের এরিয়াটা, তো এই এরিয়াটা দেখুন কত সুন্দরভাবে লাইটিং করেছে। দিনের বেলাতে যখন আসি অতটা বোঝা যাচ্ছিল না, ফেরার সময় যেহেতু সন্ধে হয়ে গেছিলো, বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। পুরো বিয়েবাড়ি ফিলিংস আসছিল, বিয়েবাড়ি কোনো পুজো মণ্ডপ, সেখানেই আমাদের এরকমভাবে সাজানো হয়। কিন্তু এখানটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, তাই না? এই এরিয়াটা থেকে বেরিয়ে আসতেই প্রায় আমাদের 5 মিনিট মতো সময় লেগেছিল বাইকে। এই মল থেকে শুরু করে চারিদিকের এরিয়াটা অনেকটা বড় ছিল। আর সব থেকে ভালো লেগেছিল এই সন্ধেবেলাটা। এই সন্ধেটা যদি না আসতো তাহলে কিন্তু এতটা সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। যদি আমরা আগে চলে আসতাম, এই জিনিসগুলো হয়তো মিস করে যেতাম। আর এদিকে দেখুন, স্কুটিতে আস্তে আস্তে আমার বেটুর অনেক ঘুম পেয়ে গিয়েছিল। যেহেতু ও আজকে দুপুরে ঘুমায়নি, আমরা বেরোবো বলে ওকে দুপুরে আর ঘুমাতে দিইনি, তাই ও বারবার বলছিল মাম্মা আমার ঘুম পাচ্ছে। আর তার উপরে দেখুন এখানে রাস্তাতে জ্যামে আটকে পড়েছিলাম, কি সমস্যা! এক তো ছেলের ঘুম পেয়েছে, তার উপর আবার জ্যাম। এখানেও আবার বেশ কিছুক্ষণ সময় লেগে গেল, ওই মিনিট 10 মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে একটু এগিয়ে এসে একটা ধাবাতে আমরা কফি, কেক আর জুস অর্ডার করেছিলাম। তো বেটুর এখানে এতটাই ঘুম পেয়ে গিয়েছিল যে ওর খাওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না। ওই কোনো রকমে ওখানে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার যে কিছুটা ক্লিপ নেব, সেই ক্লিপটা পর্যন্ত নিতে পারিনি বেটুর জন্য। তো যাই হোক, ওখানে কোনো রকমে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখুন না, এখনও ওর সেম অবস্থা, ঘুমে পুরো চোখ ঢুলো। যাই হোক, শেষমেশ আমরা এসে বাড়িতে পৌঁছে গেলাম। আর দিদিকে স্কুটির কাঠিটা দিয়ে আমরা এবার আমাদের রুমে যাব। তো আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন।